আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 চ্যানেলে স্বাগতম। দর্শক, সারা পৃথিবী জুড়ে আজকে একটাই কথা, একটাই সংবাদ, একটাই শিরোনাম, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে গিয়েও কেন থেমে গেল। বিভিন্ন মাধ্যম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করছে। আমরা সে বিষয়ে সঠিক যে তথ্য এবং বস্তুনিষ্ঠ যে কারণ, আসলে কোন কারণে বা কার ফোনে অথবা কোন বিশেষ ঘটনার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে বড় ধরনের আক্রমণ থেকে তিনি পিছু উঠলেন, সেটা নিয়ে আজকে কথা বলবো, বিশ্লেষণ করব এবং পাশাপাশি চীনের বর্তমান এই ইরান যুদ্ধে ভূমিকা নিয়ে আপনাদেরকে আরো কিছু অভূতপূর্ব তথ্য আমরা উপস্থাপন করব। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে আমরা অনুরোধ করছি দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আরো আরো মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। দর্শক, এবার শুরু করছি। কেন আসলে ডোনাল্ড ট্রাম্প গত দুদিনের মধ্যে ইরানে যে বড় ধরনের হামলা করবেন বলে তিনি ওয়াদা করেছেন, কথা বলেছেন, গণমাধ্যমে তিনি ব্রিফিংস দিয়েছেন, সেখান থেকে তিনি হঠাৎ কেন এক রাতের ব্যবধানে তিনি থমকে গেলেন এবং ইরানের সাথে হামলা না করে ইরান আবার চুক্তি করতে চায় বা ইরান তাদের সাথে কূটনৈতিক আলাপ আলোচনা শুরু করবে, এই ধরনের কথা বলে তিনি আগের মতো আরো আগেও তিনি এই ধরনের কথা বলে যে হামলা বন্ধ করেছেন, ঠিক একই পজিশনে তিনি কেন আবার চলে গেলেন, সে বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য উপস্থাপন করছি। দর্শক, মধ্যপ্রাচ্যে গত 5 মাস ইরান যে যুদ্ধ করছে আমেরিকার সাথে, সেটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। একদিকে আমেরিকা, ন্যাটো, অন্যদিকে ইরান। ক্ষমতার পাল্লা এবং তাদের যেই সামরিক অস্ত্র সবকিছুর পাল্লা, বিশ্বের সুপার পাওয়ার তকমা যে আমেরিকার কাছে লেগে আছে বিগত প্রায় 100 বছর ধরে, তাদের যে দাপট সারা পৃথিবীতে, তাদের যে শাসন স্টাইল সারা পৃথিবীতে, এবং সবকিছু বিবেচনায়, অর্থনৈতিক বিবেচনায়, জনগণের বিবেচনায়, সামরিক শক্তির বিবেচনায় কিন্তু আমেরিকার সাথে ইরানের কোন রকমের তুলনাই হয় না। কিন্তু সেই ইরান বিগত 5 মাস ধরে শুধু আমেরিকা নয়, আমেরিকার দখলদার রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের সাথে একসাথে পাঞ্জা লড়ে যাচ্ছে, এবং ইরানের পক্ষ থেকে বারবার ঘোষণা আসছে তারা যুদ্ধ থেকে পিছপা হবে না। আমেরিকার সাথে কোনো সমঝোতা বৈঠক নয়, তারা যুদ্ধের মাধ্যমে সমাধান করতে চায় সকল সমস্যা। এই কথাটা কি আপনারা কিভাবে দেখবেন বা আপনারা কিভাবে বিবেচনা করবেন? প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। দর্শক, গতকাল যে ঘটনাটি ঘটেছে তা হলো, ইরান জানে যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ইরানে যদি তারা একটা সিঙ্গেল একটা বুলেটও মারতে হয়, বোমা তো কি দূরের কথা, যদি একটা বুলেটও যদি ফায়ার করতে হয় ইরানে, তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কাজটা করতে হবে। এটা ক্লিয়ার, ইরানের কাছে এটা স্পষ্ট। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা যে রাষ্ট্রগুলি আছে, সে রাষ্ট্রগুলি কোনো না কোনো ভূমি ব্যবহার করে ইরানে আক্রমণ করতে হবে। সেটা ইরানে হোক একটি ফায়ার বা একটা বোমা বর্ষণ, ঠিক সে জায়গায় কিন্তু ইরান ঠিক মতো সুইচটা টিপে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি অত্যন্ত ট্যালেন্ট, ইরানের একজন নেতা, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা বিভিন্ন উৎস থেকে, অনলাইন থেকে পড়ে নেবেন। তিনি স্পষ্টভাবে জানান দিয়েছেন গতকালকে পৃথিবীর বিভিন্ন দেশে ফোন করে, যে ফোনটি তিনি করেছেন সর্বপ্রথম সৌদি যুবরাজ প্রিন্স সালমানের পররাষ্ট্রমন্ত্রীকে। প্রিয় দর্শক, ইরান কেন সর্বপ্রথম ফোনটা সৌদির কাছে করলো, এটা একটা বিষয় আপনারা একটু মাথায় রাখুন। আমি এই বিষয়গুলো আপনাদের কাছে এক এক করে বলছি। এরপর ইরান ফোন করলো এরদোয়ানের কাছে,
অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের কাছে। এরপর ইরান কাতারের কাছে ফোন করেছে ওমানের কাছে, ফোন করেছে সাইপ্রাসের কাছে, এবং আরো ন্যাটোভুক্ত দেশের কাছে কিন্তু ইরান ফোন করে শুধু একটা মেসেজ জানিয়ে দিয়েছে। কিন্তু সর্বপ্রথম ফোন করেছে কিন্তু মোহাম্মদ বিন সালমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মোহাম্মদ বিন সালমানকে ফোন করে ইরান যে কথাটি বলেছে তা হলো, আমি একটু আগে যে আপনাদেরকে বলেছি যে ইরানে যদি একটা বুলেটও ফায়ার করতে হয় অথবা একটা বোমাও বর্ষণ করতে হয়, ছোট্ট একটি বোমা যদি বর্ষণ করতে হয় ইরানে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো না কোনো জায়গা থেকে করতে হবে। সুতরাং দায়ী কারা? আমেরিকার কোনো অবস্থা নেই যে তারা আমেরিকা বসে থেকে ইরানে তাদের যুদ্ধ করার কোনো ব্যবস্থা তাদের আমেরিকার নেই। এত দূর থেকে উড়ে এসে তারা ইরানে হামলা চালাবার কোনো অবকাশ নেই যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো সহযোগিতা না করে। তাহলে এটা ক্লিয়ার যে আমেরিকার ঘাড়ের উপর দিয়ে মূলত ইরানে যুদ্ধ করছে কারা? মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশসমূহ। তারা যদি সবাই এক পায়ে দাঁড়িয়ে আমেরিকাকে না করে দেয় যে আমরা আর মধ্যপ্রাচ্যে একটা গুলিও চাই না, তাহলে কিন্তু আমেরিকার এখানে একদিন অবস্থান করার কোনো অবকাশ থাকে না। এটা বুঝতে পেরেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সর্বপ্রথম ফোন দিয়েছেন সৌদি আরবকে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় আশ্রয়দাতা, এবং এই সৌদি আরবের কথাই কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র চলে, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণকর্তা কিন্তু সৌদি আরব। সুতরাং সৌদি আরবকে ফার্স্ট মেসেজটা দিয়েছে আব্বাস আরাকচির পক্ষ থেকে। এবার আসুন সৌদি আরবকে ইরানের পক্ষ থেকে কি জানানো হয়েছে। ইরান শুধু একটা কথাই বলেছে যে ইরানে যদি কোনো হামলা হয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ব্যবস্থা নেবেন বলেছেন সেটাকে ইরান খুব সিরিয়াসলি নিয়েছে, এবং ইরান এ ব্যাপারে সর্বপ্রকারের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। ইরানের যে অবস্থা হবে ঠিক সেম অবস্থা কিন্তু তারা মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য রেখেছে, সেটা হোক সৌদি আরব হোক অন্য কোন রাষ্ট্র। আর এক্ষেত্রে ইরান 1 ইঞ্চিও পিছ পা হবে না। দর্শক, কথাগুলি আপনারা একটু ভেবে দেখুন। অর্থাৎ ইরান বুঝিয়েছে যে ইসরায়েলে ইরান যে অবস্থা করেছে ঠিক সেম অবস্থা কিন্তু সৌদি আরবেরও করে ফেলবে এবং অন্যান্য রাষ্ট্রেও কিন্তু হবে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছে যে ইরানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আক্রমণ করা হবে, এবং ইরান যাতে ইতিহাসের পাতায় আক্রমণ যাতে ইরানের লিখে থাকে সে ধরনের ব্যবস্থা করবে ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলেছে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি তারা খুব সিরিয়াসলি নিয়েছে এবং তারা সর্বকালের প্রস্তুতি দ্বারা সম্পন্ন করেছে। ইভেন ইরানের যে অবস্থা হবে ঠিক তার চাইতে ভয়ঙ্কর অবস্থা করবে মধ্যপ্রাচ্যের উন্নত দেশ, বিশেষ করে ইসরায়েলের মতো সেম অবস্থা করে ফেলবে তারা মধ্যপ্রাচ্যের আরো দেশগুলোর, যে সমস্ত রাষ্ট্রগুলো আমেরিকার ঘাঁটি আছে এবং আমেরিকাকে তারা সেখানে অবস্থান করতে দিচ্ছে, সেটা হোক সৌদি আরব হোক যে কোনো রাষ্ট্র। ঠিক এই ফোনটা পাওয়ার সাথে সাথেই সৌদি আরব থেকে ফোন গেছে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের লাল ফোনে। সেখানে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং হামলা না করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুরু করেছে বিভিন্ন রকমের যুক্তি এবং অনুরোধ। দর্শক, সারা পৃথিবী কিন্তু বেঁচে আছে মধ্যপ্রাচ্যের তেলের উপরে। এ বিষয়ে আমি আপনাদেরকে একটু কথা বলবো। মধ্যপ্রাচ্যের তেল যদি পৃথিবীতে সাপ্লাই না হয়, বসে থাকবে ইউরোপ, বসে থাকবে আমেরিকা, বসে থাকবে সারা বিশ্ব। ইভেন বাংলাদেশেও কিন্তু এই অবস্থা থাকবে না, আরো কঠিন অবস্থা হবে। আর মধ্যপ্রাচ্যের যে বিপুল পরিমাণ তেল সাপ্লাই হয় সেটা সৌদি আরব থেকে হয়, কাতার থেকে হয়, কুয়েত থেকে হয়, আরব রাষ্ট্র থেকে, আরব আমিরাত থেকে হয়, বাহরাইন থেকে হয়। ইরানে যদি কোনো হামলা হয়, ইরান
বিশেষ করে মেসেজটা কিন্তু দিয়ে দিয়েছে ইরানের এই ফোনের মাধ্যমে, তা হলো মধ্যপ্রাচ্যের সমস্ত তেল ক্ষেত্র কিন্তু ইরান ব্যবহারের অনুপযোগী করে ফেলবে। তখন সকল বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর অবস্থা তখন কেমন হবে? হঠাৎ করে ব্যাটারি শেষ হয়ে গেলে যেমন ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীও কিন্তু এরকম থেমে যাবে। ইরানের এই ধমকের পিছনে কিন্তু মূল বক্তব্য ছিল এটাই। এছাড়াও মাওয়াল মান্দাব তো বন্ধই আছে হুতিদের কারণে, এখনো পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের দখলে। আর এর উপর যদি জ্বালানি ক্ষেত্রগুলো যদি বন্ধ হয়ে যায় ইরান আক্রমণের কারণে, তাহলে তো সব শেষ। এখন প্রশ্ন করতে পারেন জ্বালানি ক্ষেত্র কিভাবে বন্ধ হবে? ইতিমধ্যে ইরান খুব টেকনিক্যালি কিছু কিছু তথ্য বিভিন্ন দেশের গোয়েন্দাদেরকে সাপ্লাই করে দিয়েছে ইচ্ছে করে, যে কথাগুলো আপনারা হয়তো বা কোনো গণমাধ্যমে পাবেন না প্রিয় দর্শক। ঠিক সে কথাগুলি আমরা আপনাদের জন্য তুলে আনছি, তবে তথ্যগুলো আপনাদেরকে বলা যাবে না। এর কারণ তথ্য যদি আমরা আপনাদেরকে বলে দিই তাহলে আমরা আমাদের সিক্রেসি মেনটেন করার যে একটা শর্ত আছে সেটা আমরা, অর্থাৎ ওই শর্ত আমরা কখনোই ওভারলোক করতে পারবো না দর্শক। এখন আসুন যে কি তথ্যগুলো ইরান অটোমেটিক ভাবে সাপ্লাই করে দিয়েছে। এটা একটা টেকনিক্যাল খেলা ইরানের। ইরান যে সমস্ত রাষ্ট্রের গোয়েন্দাগুলি ইরান থেকে খবর নিতে চায়, গোপন খবর নিতে চায়, ইরান কিন্তু বর্তমানে গোয়েন্দাগিরিতে অনেক আগের চেয়ে অনেক অনেক বেশি অ্যাডভান্স। ইরানের কাছে এ ধরনের কিছু ইন্টেলিজেন্স বিষয়ে তাদের জানা আছে। তারা ঠিক জায়গা মতো, অর্থাৎ আপনারা যেরকম বর্ষিতে মাছ ধরেন না, মাছের জন্য যারা টোপ দেন সে টোপ মাছ গিলে, ঠিক সেম ঘটনাটা ইরান করছে। ইরান গোপনে জানিয়ে দিয়েছে যে কত সব মিসাইল, ব্যালিস্টিক মিসাইল যেগুলো হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিসম্পন্ন, যেই এই 15 গুণ গতিসম্পন্ন মিসাইলগুলি ঠেকানোর জন্য পৃথিবীর কোনো অ্যান্টিসেপ্টর নেই, খোদ আমেরিকার কাছেও নেই। শুধু শুধু বাঘা বাঘা বক্তব্য দিয়ে লাভ নেই, বাস্তবতাটাই বলতে আপনাদের সামনে আমরা এসেছি, এটাই বাস্তব। তা না হলে এরকম গত 5 মাসের যুদ্ধে কিন্তু আমেরিকাতে টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। ইরানের এই হাইপারসনিক মিসাইলের সামনে আমেরিকার প্যাট্রিয়ট ধুলোর মতো উড়ে গেছে, আমেরিকার থার্ড ধুলোর মতো উড়ে গেছে, আমেরিকার সকল, বিশেষ করে ইসরায়েলের যে আয়রন ডোম আছে ওগুলো সব ছাই হয়ে গেছে। ইরান দেখিয়ে দিয়েছে তাদের কাছে কি আছে কি নেই। প্রিয় দর্শক, আর একটা খবর আপনাদেরকে আমি আমার এর আগের একটা এপিসোড আমি দিয়েছিলাম যে আমেরিকার কাছে কিন্তু হাইপারসনিক প্রযুক্তিতে ইরান যতটুকু অ্যাডভান্স, আমেরিকা এখনো পর্যন্ত অতটুকু অ্যাডভান্স হতে পারেনি। আমেরিকার কাছে সবচেয়ে মানে বড় ধরনের যেই প্রযুক্তি হাইপারসনিকে, তা হলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন পর্যন্ত আমেরিকা সাকসেস হয়েছে, কিন্তু সেটা এখনো পরীক্ষামূলক তারা ব্যবহার করছে বিভিন্ন জায়গায়, হয়তো ইরানে ব্যবহার করেছে তারা, কিন্তু ইরানের কাছে শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল রয়েছে। বিশেষ করে ফাতাহ সিরিজের মধ্যে আছে, নসর সিরিজের মধ্যে আছে। আর এই ব্যালিস্টিক মিসাইল গুলো গোয়েন্দা সংস্থারা বলছে যে শত শত নয়, ইরান গত 2 দিনের মধ্যে হাজার হাজার মিসাইল তারা বিভিন্ন রাষ্ট্রের দিকে তাক করে, শুধু ট্রিগারে যেমন আঙ্গুল দিয়ে বসে থাকে ফায়ার করার জন্য, তদ্রুপ ইরানও তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ অবস্থায় পরিপূর্ণভাবে রেডি করে রেখেছে। একটা দেশের শহরের সাথেই, একটা অর্ডারের সাথে সাথেই সমস্ত মিসাইলগুলি একসাথে ছুটবে মধ্যপ্রাচ্যের দিকে এবং তাদের বিভিন্ন টার্গেটের দিকে। ইরান এই সময় আরেকটা কথা বলেছে যে এবার এই যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধ গত 15 দিনের নয়, এবার নতুন করে যে যুদ্ধ আমেরিকার সাথে আবার শুরু হবে ট্রাম্পের ঘোষণার পর, ট্রাম্পের হুমকির পর, ইরান এবার তাদের আক্রমণ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, মধ্যপ্রাচ্যের গণ্ডির বাইরেও কিন্তু ইরানের আক্রমণ ছড়িয়ে যাবে বলে ইরান ঘোষণা দিয়েছে। আর সেজন্য ইরান ফোন করেছে এরদোয়ানের কাছে, কারণ এরদোয়ানের সেখানে কিন্তু মার্কিন ঘাঁটি আছে।
ইরান ফোন করেছে সাইপ্রাসে, সাইপ্রাসেও কিন্তু মার্কিন ঘাঁটি আছে। এবং আবারও তথ্য থেকে আমরা যে খবরটা পেয়েছি, কিন্তু এই খবরগুলো আমরা এখনো সততা যাচাই করতে পারিনি। তবে এটুকু শুনেছি যে বুলগেরিয়াতেও কিন্তু আমেরিকার ঘাঁটি আছে, সেখান থেকে ইরানের যুদ্ধ পরিচালনা করার জন্য বুলগেরিয়াতে আমেরিকা অনেকগুলি ফাইটার জেট এবং রিফুয়েলিং ট্যাঙ্কার জড়ো করেছে। ঠিক বুলগেরিয়াতে কিন্তু ইরান ফোন দিয়েছে, এবং ন্যাটোভুক্ত আরো কয়েকটা রাষ্ট্রের কাছে কিন্তু ইরান ফোন দিয়েছে। তারা বলেছে ঠিক একই কথা, যে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি তারা খুব সিরিয়াসলি নিয়েছে, এবং ইরান এ বিষয়ে তারা খুব সিরিয়াসলি জবাব দিতে তারা প্রস্তুত। সুতরাং যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে যে সমস্ত রাষ্ট্রে, ওই সমস্ত রাষ্ট্রের জনসাধারণকে সে মার্কিন ঘাঁটি থেকে বহু দূরে থাকার জন্য তারা নির্দেশ দিয়েছে। ইরানের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ইরানের ফোনের কারণেই ডোনাল্ড ট্রাম্প তিনি পাল্টা ফোন পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে, যে আপনি যদি কাজ করেন ইরান এই ধরনের কাজ করবে। সুতরাং আমরা আপনার এবং ইসরায়েলের সমস্যা নিয়ে ইরানের সাথে আমরা লড়তে পারবো না, সেটা আপনাদেরই সমস্যা। আর আমরা এককভাবে, বিশেষ করে ইউরোপ থেকে বলা হয়েছিল ট্রাম্পকে, যে আমরা আমেরিকাকেও সেভ করতে পারবো না, আমরা নেতা কাকুর রাষ্ট্র, দখলদার রাষ্ট্রকে আমরা সেভ করতে পারবো না। আর দখলদার রাষ্ট্রের সাথে নেটো কোনো সামরিক চুক্তি নেই। সুতরাং সামরিকভাবে তাকে সহায়তা করাটা কিন্তু তাদের আইনগতভাবে সিদ্ধ নয়। তারা হয়তো আমেরিকাকে সাহায্য করতে পারে, তবে এই যুদ্ধ কিন্তু আমেরিকার কারণে লাগেনি, এই যুদ্ধ লেগেছে নেতা কাকুর কারণে। সুতরাং তারা এই যুদ্ধে কোনো পক্ষকে সহায়তা করতে পারবে না। এই কথা আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, গতকালকে রাত্রে হয়তো ডোনাল্ড ট্রাম্পের ঠিক মতো ঘুম হয়নি, কারণ একটার পর একটা ফোন আসতে আছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, এই হামলা যাতে বন্ধ হয় এবং কূটনৈতিক প্রক্রিয়া যাতে ইরানের সাথে তারা আবার সংস্থাপন করে বিষয়টি মীমাংসার চেষ্টা করে, সে বিষয়ে কিন্তু কথা এসেছে। দর্শক, এখানে কিন্তু মূল খেলাটা খেলেছে সৌদি আরব। ইরান জানে মধ্যপ্রাচ্যের যা কিছুই হোক, 1 হোক আর 10 হোক, কলকাঠি যেদিকেই নাড়ুক, সেখানে সৌদি আরবের হস্তক্ষেপ আছে। কারণ এই সৌদি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সহযোগিতা, বড় মদতদাতা এই মধ্যপ্রাচ্যের জন্য। প্রিয় দর্শক, আমার এই কথাগুলি সেটা শুধু আমার কথা নয়, এটা বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মন্তব্য। পাশাপাশি আরেকটা নতুন তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো চীন বিষয়ে। দর্শক, আপনারা জানেন যে সৌদির সাথে পাকিস্তানের একটা চুক্তি আছে, যে সৌদি যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তান সেখানে আক্রান্ত হয়েছে বলে তারাও সেই যুদ্ধের মধ্যে তারা জড়িয়ে যাবে, এবং সৌদিকে রক্ষা করার জন্য যা যা করা তা তাদেরকে করতে হবে। এবং পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদির পক্ষ থেকেও বলা হবে যে সৌদি নিজে আক্রান্ত হয়েছে, এবং পাকিস্তানকে রক্ষার জন্য যা যা করা দরকার তা সৌদির পক্ষ থেকে করা হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে, চুক্তিটা এমন সময় হলো, ঠিক ইরানের সাথে আমেরিকা যুদ্ধের আগ মুহূর্তে চুক্তিটা করে নিল MBS, অর্থাৎ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তান এই বিষয়টা যদিও প্রথম বুঝতে না পারে, কিন্তু এখন হয়তো হাড় টের পাচ্ছে। দর্শক, প্রশ্ন করতে পারেন যে সৌদি তো আক্রান্ত হয়ে গেছে, তাহলে পাকিস্তান কেন তার জবাব দিচ্ছে না? বিষয়টা এখানেই। পাকিস্তান এখন নিজে আসলে কিছু করার মতো অবস্থায় নেই। যদি পাকিস্তানের যারা নীতি নির্ধারক বর্তমানে, বিশেষ করে সামরিক দিক দিয়ে বর্তমানে পাকিস্তানের চীনের দিকে তাকানো ছাড়া কোনো উপায় নেই। কারণ পাকিস্তান বর্তমানে যে সমস্ত যুদ্ধগুলি করেছে ছোটখাটো তাদের আশপাশের রাষ্ট্রের সাথে, সবগুলোতে কিন্তু চীনের সদস্য হস্তক্ষেপ ছিল, এবং চীনা সামরিক উইপন্স, জেট ফাইটার থেকে শুরু করে চীনা সামরিক উইপন্স এবং তুরস্কের সামরিক উইপন্স গুলো ব্যবহার করে পাকিস্তান যুদ্ধ করেছে। আর এখানে সৌদি আরবের হয়ে পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চীনের কোনো সম্মতি থাকবে না, পাশাপাশি তুরস্কেরও কোনো সম্মতি থাকবে না। পাকিস্তানকে যেতে হলে এই যুদ্ধে তাকে একক সম্মতি নিয়ে সৌদিকে রক্ষা করার জন্য যেতে হবে। আর এত বড় রিস্ক পাকিস্তান এখন নিতে চাচ্ছে না, কারণ পাকিস্তানকে জাস্ট কয়েকদিন আগেই
চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধের পথ বেছে না নিয়ে কূটনীতির পথ বেছে নেওয়ার জন্য। আর তখন পাকিস্তান উল্টো চীনকে রিকোয়েস্ট করেছে যে ভাই, আপনারা অন্তত এখানে হস্তক্ষেপ করুন, সৌদি আরবকে বোঝান, ইরানকে বোঝান, আপনাদের হস্তক্ষেপ করলে হয়তো বা আমি যুদ্ধে জড়িয়ে যাওয়া থেকে বাঁচবো। আর চীন তখন তাদেরকে আশ্বাস দিয়েছে যে ঠিক আছে, তাদের পক্ষ থেকে তারা যতটুকু সম্ভব সেভাবে তারা করবে। দর্শক, এরপর পরে কিন্তু ইরানের সাথে আমেরিকা আবার ফাইটিং হয়। মাঝখানে 2 দিন বিরতি ছিল। এই ফাইটিং এর পরে আবার ইরানের পক্ষ থেকে যে মিসাইলগুলো ছোড়া হয়, বিশেষ করে কুয়াত, বাহরাইন, জর্ডানে, সেখানে একদম মানে ঘাঁটিগুলো একদম তামা তামা করে দিয়েছে ইরান। আর তারই প্রতিশোধ দিতে ইউক্রেনকে দিয়ে ইরানের একটা মালবাহী জাহাজ হামলা চালিয়েছে কাস্পিয়ান সাগরে। আর তার প্রতিশোধ হিসেবে ইরান গত মঙ্গলবার রাত জর্ডানে আর উপর্যুপরি হামলা চালায় তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এবং জর্ডানে নয়, শুধু আরব গালফে ইরানের এই জর্ডানের হামলাটা ছিল কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হামলার মধ্যে একটা হামলা। কারণ এই হামলার পর যে টার্গেটে ইরান হামলা করেছে জর্ডানের আমেরিকান ঘাঁটিতে, সেখানে আমরা জর্ডানের সাধারণ পাবলিক থেকে যে আমরা তথ্য পেয়েছি, আমেরিকার কোনো কিছু চিহ্ন ছিল না, আমেরিকার সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে আমেরিকার আর কোনো কিছু অবশিষ্ট নেই। প্রিয় দর্শক, শুধুমাত্র এই কথাটা আমরা শুনেছি, বাকিটা যদি কখনো স্যাটেলাইট ইমেজে বের হয় আপনারা দেখতে পারবেন। তো এই অবস্থায় আমেরিকা অবশ্যই এ ধরনের ব্যবস্থা নিতেই পারে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে যে খুব সম্প্রতি, অর্থাৎ সামনে যে বন্ধ আছে 2 দিন আমেরিকার, সেই বন্ধ দিনের মধ্যে, অর্থাৎ গত শনিবার এবং গত রোববার কথা বলেছিল ট্রাম্প, এই 2 দিনের মধ্যে কিন্তু তিনি এত বড় ধরনের আক্রমণ করবেন যাতে ইতিহাসে সেটা ইরান যেমন রাখে। এবং তৎক্ষণাৎ তিনি সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন নাগরিককে যে দ্রুত মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাওয়ার জন্য। এমনকি তিনি ইসরায়েল ছেড়েও কিন্তু চলে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদেরকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ তিনি 2 দিন 2 বার দিয়েছেন। আর এই দেশের পর পরে কিন্তু ইরান তাদের ব্যবস্থা নেয় এবং রোববার রাতে কিন্তু ইরান এই সমস্ত ফোনগুলি তারা করা আরম্ভ করে। দর্শক, এবার আসছে চীনের আর একটা ভূমিকা নিয়ে। তা হলো চীন খুব গোপনে ইরানের কাছে কিছু কার্গো বিমান পাঠিয়েছে। এরপরও কিন্তু কার্গো বিমানের তথ্য কিন্তু আমেরিকার হাতে চলে গেছে, কিন্তু কোনো ডকুমেন্ট নেই। বলা হচ্ছে চীন এর আগেও কিন্তু ইরানে অনেকগুলি কার্গো বিমান পাঠিয়েছে, কিন্তু সেগুলোতে এটা চীনা বিমান তার কোনো স্পষ্ট প্রমাণ প্রতিপক্ষের হাতে নেই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। যার কারণে চীন অস্বীকার করলেও সেটা প্রমাণ করার মতো কোনো তথ্য তার উপস্থাপন করতে পারছে না। এখানে একটা প্রশ্ন, চীনের কাছে এমন কি টেকনোলজি আছে, এমন কি প্রযুক্তি আছে যে তারা আকাশে এত দেশের স্যাটেলাইট থাকা অবস্থায় ওই স্যাটেলাইটের চোখগুলো ফাঁকি দিয়ে কিভাবে এই বিমানগুলি, কার্গো বিমান তো ছোট বিমান নয়, অনেক বড় বড় বিমান, এই কার্গো বিমানে করে অনেক কিছু, প্রায় আমরা যেটা জেনেছি প্রায় 30 থেকে 40টি ফাইটার জেট অথবা 50 থেকে 60টি ট্যাঙ্ক, এ ধরনের আর্মড অস্ত্রশস্ত্র পর্যন্ত পাঠানো যায় বা তার চাইতেও বেশি। তো ইরান চীনের এই কার্গো বিমানগুলিতে কি রিসিভ করেছে, কি এনেছে, সেটা একমাত্র ইরান এবং চীনই জানে। এর মাধ্যমেও কিন্তু কিছু খবর যে লিকেজ হয়েছে, সেই লিকেজ হওয়া খবরগুলির মধ্যে থেকে আপনাদের একটা কথা বলি। বিগত এই 5 মাসের যুদ্ধে কিন্তু ইরানের একটা বিষয়ে দুর্বলতা দেখা গেছে, তা হলো ইরানের আকাশ প্রতিরক্ষা। ইরান যদিও টের পায় যে আমেরিকান বিমান আসছে, কিন্তু সেই বিমানগুলিকে ভূপায়িত করার মতো কোন তাৎক্ষণিক কার্যকর অস্ত্র ইরান হাতে ছিল না।
ইরান খুব আর্জেন্টলি চীন থেকে প্রায় 300 বেশি কাঁধে বহনকারী কিছু গাইডেড মিসাইল তারা নিয়ে এসেছে, যেটা আফগানিস্তান যুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমেরিকার বিমানের বিরুদ্ধে, আমেরিকার ফাইটার জেট এবং ফাইটার হেলিকপ্টারদের বিরুদ্ধে। সেগুলো আসলে মানুষ বহন করে এবং খুব দ্রুত সেটা কার্যকর। খুব বেশি উঁচু না হলেও মাঝারি উঁচু এবং নিচু উঁচু দিয়ে যে সমস্ত বিমানগুলো উড়ে যায়, সেগুলি কিন্তু এই সমস্ত মিসাইল দিয়ে খুব টার্গেটে কিন্তু ধ্বংস করা যায়। আর সেই মিসাইলগুলো কিন্তু ইরান হয়তোবা চীন থেকে ইতিমধ্যে 300-ও বেশি তারা পেয়েছে, এবং সেই মিসাইলগুলো নিয়ে কিন্তু তারা ইরানের আকাশকে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই তারা বিভিন্ন জায়গায় সেটিং করেছে, যাতে আমেরিকার বিমানগুলি গেলেই সেখানে তো প্রতিরোধ ব্যবস্থা খুব স্ট্রংলি তাদেরকে ফেস করা যায়। প্রিয় দর্শক, এই মিসাইলগুলি শুধুমাত্র যে আকাশে ছুটলাম সেটার দিকে ছুটলো এরকম নয়। এই মিসাইলগুলির মধ্যে সেন্সর করা আছে, যদিও এটা মানুষের কাঁধ থেকে ছোড়া হয়। সেখানে একটা সুবিধা আছে, সেটা হলো আকাশে উড়ে গিয়ে মিসাইলগুলি যুদ্ধ বিমানের গতি বুঝে এই যুদ্ধ বিমানের ভিতরে তারা সঠিকভাবে অ্যাটাক করার জন্য এই বিমানের যে জ্বালানি আছে, অর্থাৎ বিমানের যে দিয়ে গ্যাস বের হয় বিমানের ইঞ্জিন থেকে, সেখানে অবশ্যই খুব ওয়ার্ম গরম পরিস্থিতি থাকে। আর আকাশে এই গরম আবহাওয়া তারা বুঝে নিয়ে এই গাইডেড মিসাইলগুলি কিন্তু ঠিক সেদিকেই ছোটে, এবং খুব দ্রুত তারা ডিটেক্ট করতে পারে যে এটাই আসলে ফাইটার জেট। তখন তারা তাদের টার্গেটে তারা আঘাত এনে সেই বিমানকে কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংসস্তূপে পরিণত করে। এটা একটা সুবিধা। পাশাপাশি আর একটা সুবিধা হলো যে এই মিসাইলগুলি ছোড়ার জন্য কোনো কোন রকমের টেকনিক্যাল ব্যবস্থা, অর্থাৎ কোনো কম্পিউটার বা কোনো সিস্টেমের মধ্যে তারা এটা করতে হয় না, যে সিস্টেমগুলো হয়তো বা হ্যাক করা যেতে পারে, যার জন্য মিসাইলগুলো ফায়ার হবে না। এ ধরনের কোনো সিস্টেম লাগে না, সরাসরি মানুষই কিন্তু মিসাইলগুলি ফায়ার করতে পারে, এবং খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন সম্ভব। হয়তো এখন টার্গেট এখানে ছিল, পরবর্তীতে টার্গেটটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, ঠিক দ্রুত সময়ের মধ্যে এই মিসাইলগুলি কাঁধে বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। দর্শক, তাহলে এই মিসাইলগুলির যে সমস্ত উপকারিতাগুলো আছে, সেই উপকারিতাগুলো কিন্তু চীনের ইরানের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আর ইরান ঠিক সুযোগ বুঝেই চীন থেকে মিসাইলগুলো নিয়ে এসেছে বলে গোপন সূত্রে প্রকাশ। আর হয়তোবা ধারণা করা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন চীনের এই বিমানগুলিতে হয়তো এই মিসাইলগুলি ছিল। দর্শক, আপনারা কি ভাবছেন এ বিষয়ে? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আমাদের কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, আমাদের তথ্যগুলি আপনাদের কাছে সঠিক এবং নিখুঁত বলে মনে হয়, তাহলে আপনারা দুটো কাজ করবেন। একটা হলো আমাদের এই কথাগুলো আপনারা বিভিন্ন চ্যানেলের সাথে মিলে দেখবেন। বেশিরভাগ সময় আমরা একটু অ্যাডভান্স আপনাদের তথ্যটা দিই, ঠিক আমাদের তথ্যটা হয়তো বা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টালে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তখন হয়তো বা সততা আপনারা বুঝে ফেলবেন। আর তখন দ্বিতীয় কাজ সেটা হলো আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আরো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। দেখা হবে তখন। ভালো থাকবেন সবাই।